Hello and welcome to our channel Allied Health Educare. আজকে আমরা সিআরই এক্সামের প্রস্তুতি পর্বের আরেকটি নতুন টপিক নিয়ে ডিসকাস করব। কিছু কোশ্চেনারিজ, কিছু এমসিকিউ আমি সেট করেছি যেগুলো ব্লাড ব্যাংকের উপরে। টোটাল 100টি কোশ্চেন এখানে রয়েছে এবং প্রত্যেকটি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট আপকামিং সিআরইর জন্য। এই কোশ্চেনগুলো যদি তোমরা ফলো করো তাহলে সিআরই থেকে যদি ব্লাড ব্যাংক থেকে কোনো কোশ্চেন আসে তাহলে অনেক কোশ্চেনই তোমরা কমন পাবে। তো এই 100 এমসিকিউর মধ্যে কিছু কমন এমসিকিউ রয়েছে এবং কিছু আনকমন এমসিকিউ রয়েছে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম কোশ্চেন, কালার অফ দ্য লেবেল ইউজ ফর অটোলগাস ট্রান্সমিশন ইজ রেড, ইয়েলো, গ্রিন, ব্লু। তোমরা জানো যে বিভিন্ন গ্রুপের জন্য বিভিন্ন রকম কালার ইউজ করা হয়। যদি এ গ্রুপ হয় তাহলে যে লেবেলটা লাগানো হয় ব্লাড ব্যাগের উপরে সেটি হচ্ছে ইয়েলো কালারের। যদি এবি হয় তাহলে সেটি হোয়াইট কালারের হয়ে থাকে। যদি গ্রুপ ও হয় তাহলে সেটি ব্লু কালারের হয় এবং যদি বি হয় সেটি পিঙ্ক বা রেড কালারের হতে পারে। তো অটোলোগাস ব্লাড ট্রান্সফিউশন মানে হচ্ছে যখন এ পারসন ইজ গিভিং ব্লাড ফর হিমসেলফ অর হারসেলফ, অর্থাৎ একজন ব্যক্তি তার ব্লাডটা ডোনেট করছে নিজের জন্যই। কখন এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যায়? বিভিন্ন ধরনের জেনেটিক ডিসঅর্ডার, এবং যদি রেয়ার ব্লাড গ্রুপ হয় সেক্ষেত্রে পেশেন্ট তার ব্লাড ডোনেট করতে পারে নিজের জন্য এবং সেই ব্লাডকে আমরা আপ টু 10 ইয়ার্স এটাকে আমরা সংরক্ষণ করতে পারি। মানে বিশেষ করে হোল ব্লাড এবং পিআরবিসি দুটোকেই আমরা 10 বছরের জন্য সংরক্ষণ করতে পারি। তো এর জন্য যে টেম্পারেচার দরকার হয় সেই টেম্পারেচার হচ্ছে কিন্তু -65 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ অটোলোগাস ব্লাড ডোনেশনের ক্ষেত্রে যদি আমরা পিআরবিসি কে প্রিজার্ভ করতে চাই তাহলে সেখানে কিন্তু -65 ডিগ্রি সেন্টিগ্রেড লাগে এবং আপ টু 8 to 10 ইয়ার্স আমরা এটাকে সংরক্ষণ করতে পারি। তো যদি অটোলোগাস ট্রান্সফিউশন হয় তাহলে আমরা কোন কালার কোড ইউজ করব? অটোলোগাস ব্লাড ট্রান্সফিউশন ইররেসপেক্টিভ অফ ব্লাড গ্রুপ আমরা এখানে গ্রিন কালার কোড ইউজ করব। তাহলে এখানে আমার কারেক্ট অ্যান্সার হবে গ্রিন। We have to use green color code. Now, question number 2. Transfusion of autologous blood can cause all the following reaction except. আমরা জানি যে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে কিছু রিঅ্যাকশন দেখতে পাওয়া যায় যেগুলো বলে ট্রান্সফিউশন রিঅ্যাকশন বলা হয়। তো কি কি অপশন আছে দেখে নেওয়া যাক। নন ইমিউন হিমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন, ট্রান্সফিউশন ট্রান্সমিটেড ব্যাকটেরিয়াল ইনফেকশন, রেড সেল অ্যালো ইমিউনাইজেশন এবং ফেব্রিল নন হিমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন। তো আমরা জানি যখন আমরা অন্য কোনো পার্সন থেকে ব্লাড নিই তখন এই নন ইমিউন হিমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন বা রেড সেল অ্যালো ইমিউনাইজেশন, ট্রান্সফিউশন ট্রান্সমিটেবল ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ফেব্রিল নন হিমোলাইটিক ট্রান্সফিউশন প্রত্যেকটা কিন্তু হতে পারে। কিন্তু অটোলোগাস ব্লাড ডোনেশনের ক্ষেত্রে অটোলোগাস ব্লাড ডোনেশন অর্থাৎ তোমার ব্লাড যদি তুমি নিজে নাও 5 বছর 6 বছর পর, তখন কি হতে পারে? তখন কিন্তু এ, বি এবং ডি তিনটেই হতে পারে। অর্থাৎ এই তিনটে ঘটনায় কিন্তু রিঅ্যাকশন হতে পারে। শুধু কোনটা হয় না, রেড সেল অ্যালো ইমিউনাইজেশন। অ্যালো ইমিউনেশন মানে কি? অ্যালো ইমিউনেশন মানে হচ্ছে যখন সেম স্পিসিসে দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে যদি ব্লাড ট্রান্সফিউশন হয়, তাহলে ধরো একজন আরএইচ পজিটিভ ইন্ডিভিজুয়াল আরেকজন আরএইচ নেগেটিভ ইন্ডিভিজুয়াল। আমি অ্যালো ইমিউনেশন কি সেটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে ইফ দ্য আরএইচ পজিটিভ পার্সন ডোনেট ব্লাড টু দ্য আরএইচ নেগেটিভ, তাহলে কি হবে? আমরা জানি যে এই পার্সন উইল ডেভেলপ, দ্য আরএইচ নেগেটিভ পার্সন উইল ডেভেলপ অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি। তাহলে এগুলো, এই ঘটনাটাকে বলা হয় অ্যালো ইমিউনাইজেশন। তাহলে এগুলোকে বলে অ্যালো অ্যান্টিবডি। অ্যালো অ্যান্টিবডি মানে সেম স্পিসিস, স্পিসিস কিন্তু চেঞ্জ হচ্ছে না, সেম স্পিসিস, হিউম্যান ইজ স্পিসিস, সেম স্পিসিস বাট ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট। এবং এদের মধ্যে অ্যান্টিজেনিক ভ্যারাইটিস রয়েছে, কারোর আরএইচ পজিটিভ রয়েছে, কারোর আরএইচ নেগেটিভ রয়েছে। তো যেহেতু তুমি নিজের আরবিসি নিজেই নিচ্ছ, তাহলে সেখানে অ্যালো ইমিউনেশন হওয়ার কোনো চান্স নেই। তাহলে অটোলোগাস ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে অপশন এ হতে পারে, বি হতে পারে, ডি হতে পারে, বাট সি কখনোই হবে না, কারণ তোমার আরবিসি তোমাকেই দেওয়া হচ্ছে। তাহলে এখানে অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। নাও কোশ্চেন নাম্বার 3, মিনিমাম ওয়েট রিকোয়ার্ড ফর অ্যাফারেসিস ব্লাড ডোনার ইজ। তোমরা জানো অ্যাফারেসিস কি? অ্যাফারেসিস হচ্ছে আমরা পার্টিকুলার যে কম্পোনেন্ট আছে সেই শুধুমাত্র পার্টিকুলারলি সেই কম্পোনেন্টটাকেই কালেকশন করা হয়। ধরো প্লেটলেট আমরা কালেকশন করতে চাইছি, সেটাকে অ্যাফারেসিস বলা হয়। এর মাধ্যমে আমরা শুধুমাত্র ডোনরের কাছ থেকে প্লেটলেটটাই নিচ্ছি, বাকিগুলো আবার কিন্তু নিচ্ছি না।
বা বাকিগুলো তার শরীরে আবার রিটার্ন করে দেওয়া হচ্ছে। তো আমরা জানি যে ব্লাড ডোনেশনের ক্ষেত্রে যে মিনিমাম ওয়েট, সেটা ওয়েটটা কত হওয়া উচিত? 45 কেজি। কিন্তু যদি অ্যাফেডিসিস হয়, তাহলে ওয়েটটা একটু চেঞ্জ হয়, অর্থাৎ এখানে আমরা 50 কেজি এর কাট অফ ভ্যালু হয়, অর্থাৎ এজের কাট অফ ভ্যালু হয় 50 কেজি, অর্থাৎ 50 কেজি মিনিমাম ওয়েট হতে হবে অ্যাফেডিসিসের জন্য। Question number 4. Irradiation of blood component helps in preventing graft versus host disease, transfusion related acute lung injury, acute hemolytic transfusion reaction, red cell illumination. তো ইরেডিয়েশন মানে কি? ইরেডিয়েশন মানে হচ্ছে যখন ব্লাড কম্পোনেন্টকে, পিআরবিসি কে বা অন্যান্য যে ব্লাড কম্পোনেন্ট, সেটাকে যখন আমরা ইরেডিয়েট করি, মানে রেডিয়েশন দেওয়া হয়, সেই রেডিয়েশনে আমরা এক্স ইউজ করতে পারি বা আমরা গামার ইউজ করতে পারি। কেন করা হয়? তো দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে, যদি রেয়ারেস্ট কেস, এটা খুব খুব একটা প্রিভ্যালেন্ট নয়, এটা রেয়ার কেস, ডোনরের বডিতে যে টি লিম্ফোসাইট রয়েছে, অর্থাৎ পিআরবিসির মধ্যে যে টি লিম্ফোসাইট রয়েছে বা ফ্রেশ ফ্রোজেন প্লাজমার মধ্যে যে টি লিম্ফোসাইট রয়েছে, সেই টি লিম্ফোসাইট কিন্তু গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ তৈরি করতে পারে, অর্থাৎ যেটাকে বলে গ্রাফট রিজেকশন। ব্লাড ডোনেশনের ক্ষেত্রে গ্রাফট রিজেকশন খুব কমই দেখা যায়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি পার্সন ইমিউনো কম্প্রোমাইজড হয়, অর্থাৎ পার্সনের যদি ইমিউনিটি ডাউন থাকে অথবা বিভিন্ন অ্যাসোসিয়েটেড আন্ডারলাইন কন্ডিশন থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ দেখা যায়, এবং এটা দেখা যায় মেনলি যারা অ্যাকচুয়ালি ইমিউনো কম্প্রোমাইজড হয় অ্যাকচুয়ালি। তো যাই হোক, তো দেখা যায় যে এই যে টি লিম্ফোসাইট গুলো কিন্তু গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ তৈরি করতে পারে, অর্থাৎ গ্রাফট রিজেকশন তৈরি করতে পারে, এবং সেখানে বিভিন্ন রকম ট্রান্সমিশন রিঅ্যাকশন দেখা যায়। তো এগুলোর ক্ষেত্রে কি করা হয়? এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা ইরেডিয়েট করি, অর্থাৎ এখানে এই ব্লাড গুলোকে রে দেওয়া হয়। এক্স রে হতে পারে, গামা রে হতে পারে। কি হয়? তাহলে এই এক্স রে বা গামা রে এই টি লিম্ফোসাইট গুলোকে নষ্ট করে দেয় বা ইনঅ্যাক্টিভ করে দেয়, এবং ফলে যদি এই ব্লাডটা দেওয়া হয় তখন কিন্তু দেয়ার উইল বি নো চান্স অফ হ্যাভিং গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। তাহলে এখানে irradiation of blood component helps preventing graft versus host disease. বাকিগুলির ক্ষেত্রে কিন্তু ইরিডিয়েশন কোনো এফেক্ট দেখাতে পারে না। না। কোশ্চেন নাম্বার 6. Approved method of screening HIV in donated blood unit in blood center are all except ELISA, chemiluminescence, western blot, both A and B. অর্থাৎ ব্লাড কালেকশন করার পর সেই ব্লাডটাকে অন্য কোনো পেশেন্টে ট্রান্সফিউজ করার আগে আমাদের টেস্ট করে দেখে নিতে হয় যে এই ব্লাডের মধ্যে এইচআইভি, এইচসিভি এবং এইচবি এসএজি বা এইচবিভি ভাইরাস রয়েছে কিনা। যদি থাকে তাহলে সেটাকে আমরা কি করতে হয়? সেই ব্লাডটাকে ডিসকার্ড করে দিতে হয়, অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন সেটাকে আমাদের ডিসকার্ড করে দিতে হয়। কিন্তু এখন কি প্রসেসে আমরা হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি বা এই সমস্ত টেস্টগুলো করে থাকি, এই টেস্টগুলোর জন্য আমাদের, বা এইচআইভি করে থাকি, এই তিনটে ভাইরাসের জন্য আমরা কি ধরনের টেস্ট করে থাকি? আমরা এখানে অ্যান্টিবডি ডিটেকশন করি। তো অ্যান্টিবডির জন্য আমরা কোনটা করি না? এলাইজা অবশ্যই করি। কেমিলুমিনেসেন্স, ইট ইজ মোস্ট অ্যাকিউরেট and precise method as compared to ELISA. Western blot হচ্ছে not a screening বা routine test. Western blot হচ্ছে confirmatory বা supplemental test. তাহলে ওয়েস্টার্ন ব্লট আমরা করি না, তাহলে এখানে এক্সেপ্ট দেওয়া রয়েছে, মানে ওয়েস্টার্ন ব্লট করা হয় না, কিন্তু বাকি এলাইজা বা কেমিলুমিনেসেন্স মেথডে আমরা এইচআইভি, এইচসিভি, এইচবিসিজি এগুলো করতে পারি। তাহলে এখানে আমার কারেক্ট অ্যান্সার হবে ওয়েস্টার্ন ব্লট। উই ক্যান নট ইউজ ওয়েস্টার্ন ব্লট টু ডায়াগনোজ whether the HIV antibody is present or not. Okay, কারণ এটা কনফার্মেটরি টেস্ট। নাও মুভ টু দ্য কোশ্চেন নাম্বার 7. License of blood bank is given by State Blood Transfusion Council, State Red Cross, State Drug Controller এবং Director Medical Service. এখানে মনে রাখতে হবে লাইসেন্স যে ব্লাড ব্যাংকে প্রদান করে তারা কিন্তু স্টেট ড্রাগ কন্ট্রোলার। প্রত্যেক 2 বছর অন্তর অন্তর ভিজিট হয় ব্লাড ব্যাংকে, এবং তারা অ্যাপ্রুভ করে যে তুমি যে ব্লাড কাজগুলো করছো সেগুলো অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন দ্যাট ইজ লেড ডাউন বাই দ্য স্টেট ড্রাগ কন্ট্রোলার তুমি ফলো করছো কিনা। Question number 8. Which anticoagulant is used in blood bags for blood collection and storage? Sodium citrate, heparin, ethylene diamine tetraacetic acid, sodium oxalate. এটা সবারই জানা যে সোডিয়াম সাইট্রেট আমরা ইউজ করি, কারণ সোডিয়াম সাইট্রেট হচ্ছে ওয়ান অফ দ্য সেফেস্ট অ্যান্টিকোয়াগুলেন্ট। যদিও যদি এক্সেস অ্যামাউন্টে ব্লাড নেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু সোডিয়াম সাইট্রেট টক্সিসিটি হতে পারে। যাই হোক, অ্যাজ এ হোল আমরা সোডিয়াম সাইট্রেট ইউজ করতে পারি অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে, এটা ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে ইউজ করা হয়। Cryoprecipitate contain all except fibrinogen, factor 8, factor 10 এবং factor 13. Cryoprecipitate
এটা আমরা বানাই থেকে ডাইরেক্টলি, এটা বানানো হয় ফ্রেশ ফ্রোজেন প্লাজমা থেকে। তো ক্রায়োপ্রেসিপিটেট অ্যাকচুয়ালি দেওয়া হয় যাদের ফ্যাক্টর এই ডেফিসিয়েন্সি রয়েছে বা হিমোফিলিয়া এ রয়েছে অথবা ভন উইলম্যান ডিজিজ রয়েছে, বা যাদের ফিব্রিনোজেন কম আছে, তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা ক্রায়োপ্রেসিপিটেট দিই। তাহলে ক্রায়োপ্রেসিপিটেটের মধ্যে টোটাল চারটি প্রোডাক্ট থাকে। একটি হলো ফিব্রিনোজেন, একটি হলো ফ্যাক্টর নাম্বার 8, ফ্যাক্টর নাম্বার 13 এবং ভন উইলম্যান ফ্যাক্টর। এই চারটি ফ্যাক্টর এখানে প্রেজেন্ট থাকে। ফ্যাক্টর 10 ক্রায়োপ্রেসিপিটেটে থাকে না। ফ্যাক্টর 10 ইনস্টেড আমরা এফপিতে পেতে পারি। তাহলে ক্রায়োপ্রেসিপিটেট কন্টেন ফিব্রিনোজেন, ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 13, বাট ইট ডাজ নট কন্টেন ফ্যাক্টর নাম্বার 10। এখানে 10 হলো কারেক্ট অ্যান্সার। নাও কোশ্চেন নাম্বার 10, a healthy male can donate blood every 2 months, 3 months, 4 months, 6 months। খুব একটা কমন কোশ্চেন। একজন অ্যাডাল্ট, সেটা মেল বা ফিমেল যাই হোক না কেন, এবং তার বয়স যদি 18 বছরের বেশি এবং 65 ইয়ার্স যদি নিচে হয়, তাহলে সে 3 মাস অন্তর ব্লাড ডোনেট করতে পারবে। 3 মাস অন্তর ব্লাড ডোনেট করা মানে সে এক বছরে সে 4 টাইম বা 4 বার ব্লাড ডোনেট করতে পারবে। তাহলে এই হেলদি মেল ক্যান ডোনেট ব্লাড এভরি 3 মান্থস। The best method for leukoreduction is washing, freezing, Bappi-Coat removal, filtration. Now, what is leukoreduction? তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে লিউকোরিডাকশন বা লিউকোরিডাক্টেড ব্লাড কম্পোনেন্ট তৈরি করা হয়। তো আমরা জানি যে আমরা যে সমস্ত ব্লাড কম্পোনেন্ট গুলো তৈরি করি, বিশেষ করে পিআরবিসির ক্ষেত্রে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ডাব্লিউবিসি থেকে যায়। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এই যে ডাব্লিউবিসি গুলো বিভিন্ন রকমের রিয়াকশন তৈরি করতে পারে। কি কি রিয়াকশন দেখে নেওয়া যাক। নন হিমোলাইটিক ফেব্রিল ট্রান্সমিশন রিয়াকশন, হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন অ্যালোইমিনাইজেশন, সাইটোমেগালোভাইরাস অ্যান্ড এপস্টিন-বায়ার ভাইরাস ইনফেকশন, ট্রান্সমিশন রিলেটেড গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। মানে এগুলো যদি সাসেপ্টেবল, যে সমস্ত পেশেন্ট গুলো এই সমস্ত কেসে সাসেপ্টেবল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত সিমটম দেখা যেতে পারে। তাহলে উই হ্যাভ টু রিডিউস ইট। হাউ টু রিডিউস? টু মিনিমাইজ দ্য লিউকোসাইট, যাতে এই ধরনের রিয়াকশন গুলো না হয়। প্রত্যেকটা যে রিয়াকশন এখানে বলা রয়েছে, অল আর মেডিয়েটেড বাই ডাব্লিউবিসি অ্যান্ড সাইটোকাইন দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য ডোনর পিআরবিসি অর ব্লাড। তাহলে কিভাবে আমরা লিউকো রিডাকশন করতে পারি? একটা সহজ মেথড, যেটা তোমরা যারা ব্লাড ব্যাংকে কাজ করো তোমরা নিশ্চয়ই দেখেছো, যে ওয়াশিং অফ আরবিসি উইথ স্যালাইন। নর্মাল স্যালাইন দিয়ে আরবিসি কে পিআরবিসি কে ওয়াশ করা হয় বিফোর ট্রান্সমিশন অফ দ্য ব্লাড। তো এর বিভিন্ন রকম প্রসেস রয়েছে, যেমন কিভাবে আমরা লিউকো রিডাকশন করতে পারি। বাফিকোট রিমুভাল, ওয়াশিং অফ আরবিসি উইথ স্যালাইন, ফ্রিজিং অ্যান্ড থয়িং এবং ফিল্ট্রেশন। সব থেকে বেস্ট মেথড এবং সব থেকে যেটা এফেক্টিভ মেথড, সেটা হচ্ছে ফিল্ট্রেশন। তাহলে ওয়াশিং, ফ্রিজিং, বাফিকোট রিমুভাল এবং ফিল্ট্রেশন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট? Filtration is the best. Now, question number 12. National Voluntary Blood Donation Day is celebrated on 1st April, 1st July, 1st October এবং 1st December. এখানে কারেক্ট অ্যান্সার হলো 1st October is considered to be or celebrated. National Blood Voluntary Donation Day is celebrated on 1st October. Question 13. Blood collected in CPDA anticoagulant preservative solution can be stored for a period of 21 days, 28 days, 35 days এবং 42 days. তাহলে সিপিডিএ অ্যান্টিকোয়াগুলেন্টের মাধ্যমে আমরা ব্লাডকে কতদিন স্টোর করে রাখতে পারি? মানে এখানে পিআরবিসি বা হোল ব্লাডের কথা জিজ্ঞেস করেছে, তাহলে আমার এখানে অ্যান্সার হবে 35 ডেজ। আর যদি এটা স্যাগাম হয়, তাহলে আমরা এটাকে স্টোর করতে পারি 42 ডেজ। ব্লাড স্টোরেজ, কোন টেম্পারেচারে আমরা ব্লাড স্টোরেজ করছি, ব্লাড কম্পোনেন্টকে স্টোর করছি, কত দিনের জন্য স্টোর করছি এবং কি কি অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা ইউজ করি, সেগুলো ভালো করে কিন্তু জেনে রাখতে হবে। Function of mannitol is SAGAM solution is maintain ATP level, adjust osmotic pressure, maintain integrity of RBC membrane, nutrition source of RBC. তাহলে এখানে SAGAM এর মধ্যে যে ম্যানিটল রয়েছে, ম্যানিটল কি করছে? ম্যানিটল মেনটেন করে ইন্টিগ্রিটি অফ আরবিসি মেমব্রেন। তাহলে একটা আরবিসি কে সার্ভাইভ করাতে হবে 42 দিন ধরে, তাকে ভায়াবল রাখতে হবে। তাহলে ভায়াবল রাখতে গেলে কি করতে হবে? তার যে মেমব্রেন ইন্টিগ্রিটি সেটাকে বজায় রাখতে হবে, কারণ আরবিসি মেমব্রেন নষ্ট হলে সেলটা লাইজ করে যাবে। আরবিসি মেমব্রেনটাকে লাইজ করা, আরবিসি লাইফস্প্যান বাড়ানো মানে কি? আরবিসি লাইফস্প্যান বাড়ানো মানে আরবিসি মেমব্রেনটাকে ইন্টিগ্রেটেড রাখা, যাতে করে কিনা আরবিসিটা লাইজ করতে না পারে। আরবিসি লাইজ করলে কি হবে? সমস্ত ব্লাড গুলো, মানে আরবিসি গুলো নষ্ট হয়ে গেলে সেখানে হিমোগ্লোবিন ড্রপ করবে। তাহলে আমরা এখানে ম্যানিটলের মাধ্যমে মেনটেন ইন্টিগ্রিটি অফ আরবিসি মেমব্রেন।
নাও কোশ্চেন নাম্বার 15 রেড ব্লাড সেল হ্যাভ এ লাইফ স্প্যান অফ, খুব সোজা একটা কোশ্চেন। একটা আরবিসির লাইফ স্প্যান কত? 80 ডেজ, 100 ডেজ, 120 ডেজ এবং 150 ডেজ। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে 120 ডেজ, অর্থাৎ একটা আরবিসি ক্যান সার্ভাইভ আপ টু 120 ডেজ। Question number 16 blood component are prepared by a principle of centrifugation, adsorption, filtration এবং কেমিক্যাল ট্রিটমেন্ট। তাহলে এটা সবাই জানো যে আমরা কিভাবে কম্পোনেন্ট সেপারেশন করি। কম্পোনেন্ট সেপারেশনের জন্য দ্যাট ইজ দ্য বেস্ট মেথড ইজ সেন্ট্রিফিউগেশন। তাহলে 16 নম্বরের এ হলো কারেক্ট অ্যান্সার। ওয়াশিং অফ রেড ব্লাড সেল ইজ ডান বাই 50% ডেক্সট্রোজ, রিঙ্গার ল্যাকটেট, নর্মাল স্যালাইন, ডবল ডিস্টিল ওয়াটার। আমরা যখন 5% লেল সাসপেনশন বানাই, আরবিসি সাসপেনশন বানাই, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? সেক্ষেত্রে আমরা ইউজ করি নর্মাল স্যালাইন। নর্মাল স্যালাইন বলতে আমরা এখানে যেটা জানি সেটা হচ্ছে 0.9%, 0.9% নর্মাল স্যালাইন এক্ষেত্রে আমরা ইউজ করি। নাও কোশ্চেন নাম্বার 18 কালার অফ অ্যান্টি এবি রিএজেন্ট ইজ ইয়েলো, ব্লু, কালারলেস, গ্রিন। নাও হোয়াট ইজ অ্যান্টি এবি রিএজেন্ট? তোমরা অ্যান্টি এ রিএজেন্ট জানো, অ্যান্টি বি রিএজেন্ট জানো বা অ্যান্টি ডি রিএজেন্ট জানো। নাও হোয়াট ইজ অ্যান্টি এবি রিএজেন্ট? Anti-AB reagent is a reagent that can confirm the presence of weaker subgroup of A and B. মানে কি? এই এক্সাম্পল থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে, যদি কোনো একটা ব্লাড গ্রুপ এ হয়, এটা এ গ্রুপ, তাহলে অবশ্যই এটা অ্যান্টি এর সঙ্গে রিয়াকশন করবে এবং অ্যান্টি এবির সঙ্গে রিয়াকশন করবে। তার মানে এটা এ গ্রুপ। তাহলে একটা এ গ্রুপ যদি হয় তাহলে সেটা অ্যান্টি এর সঙ্গে রিয়াকশন করবেই এবং অ্যান্টি এবির সঙ্গে রিয়াকশন করবে। যদি কোনো ব্লাড গ্রুপ বি গ্রুপ হয় তাহলে সেটা অ্যান্টি বির সঙ্গে তো রিয়াকশন করবেই এবং অ্যান্টি এবির সঙ্গে রিয়াকশন করবে। এবং সেই ব্লাড গ্রুপ যদি এবি গ্রুপ হয় তাহলে সেক্ষেত্রে অ্যান্টি এ, অ্যান্টি বি এবং অ্যান্টি এবি তিনটের সঙ্গে রিয়াকশন করবে। এবং ও যদি গ্রুপ হয় তাহলে সেটা কোনো রিএজেন্টের সঙ্গে রিয়াকশন করবে না এবং সেখানে কোনো অ্যাগ্লুটিনেশন দেখা যাবে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু এ গ্রুপ বা বি গ্রুপের কিছু উইকার ভ্যারিয়েন্স থাকে। তো এই ভ্যারিয়েন্স গুলো আমরা নর্মালি অ্যান্টি এ বা অ্যান্টি বি দিয়ে ধরতে পারি না। তাহলে এরম যদি রেজাল্ট আসে, অ্যান্টি এ তেও নেগেটিভ এলো, অ্যান্টি বি তেও নেগেটিভ এলো, বাট অ্যান্টি এবি পজিটিভ দিল, তখন আমাদের এটা ইন্ডিকেট করে যে there is a presence of weaker subgroup of A and B group। এবং এই যে রিএজেন্টটা দেখতেই পাচ্ছ, এই রিএজেন্ট এখানে দেখানো রয়েছে, এই রিএজেন্টটা কিন্তু কালারলেস হয়। তাহলে এবি রিএজেন্ট ইজ কালারলেস। কোনো জায়গায় দেখবে, কোনো ক্ষেত্রে, কোনো সব রিএজেন্টের কথা বলছি না আমি, ম্যাক্সিমাম রিএজেন্টই কালারলেস হয়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা আবার অরেঞ্জও হতে পারে। যাই হোক, এখানে অরেঞ্জের কোনো অপশন দেয়নি, সেজন্য আমরা এখানে কালারলেসই চুজ করলাম। নাও কোশ্চেন নাম্বার 19 reagent made from the seed of dolichos biflores reacts with A1B red cell, A2B red cell, O red cell এবং OH red cell। তো আমরা জানি যে এ গ্রুপ যদি আমরা দেখি, এ গ্রুপে দুটো সাবগ্রুপ আছে, one is A1 and one is A2। ম্যাক্সিমাম পিপল পজেস A1 অ্যান্টিজেন। তাহলে এই A1 অ্যান্টিজেনটাকে কনফার্ম করতে গেলে আমাদের অ্যান্টি A1 রিএজেন্ট ইউজ করতে হয়, অ্যান্টি A1 অ্যান্টিবডি ইউজ করতে হয়। অ্যান্টি A1 অ্যান্টিবডি ইজ নাথিং বাট এক্সট্রাকশন অফ সিড অফ দ্য ডলিকোস বাইফ্লোরাস। অর্থাৎ এটা হচ্ছে ডলিকোস বাইফ্লোরাস সিডের একটা এক্সট্রাকশন। তাহলে এখানে খুব স্বাভাবিক বোঝা যাচ্ছে যে কোন কোন গ্রুপের ক্ষেত্রে এটা পজিটিভ রেজাল্ট দেবে, অবশ্যই A1B রেড সেল। অর্থাৎ এমন একটা রেড সেল যেখানে A1 অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন রয়েছে, A1 অ্যান্টিজেন রয়েছে এবং বি অ্যান্টিজেন রয়েছে, তাহলে সেক্ষেত্রে এটা পজিটিভ রেজাল্ট দেবে। তাহলে ডলিকোস বাইফ্লোরাস, এই যে গাছ, এর যে বীজ, সেই বীজের এক্সট্রাকশনটাই হচ্ছে এই রিএজেন্ট। যেমন গ্রুপ এইচ এর ক্ষেত্রে, মানে এইচ অ্যান্টিবডির ক্ষেত্রে আমরা ইউজ করি কি, ইউলেক্স ইউরোপিয়াস বলে একটা গাছের সিডের এক্সট্রাকশন। ঠিক এটাও সেম অনেকটা সেরকম জিনিস। নাও question number 20 Bombay phenotype is inherited as an autosomal recessive, autosomal dominant, X-linked recessive এবং X-linked dominant। Bombay phenotype, now what is Bombay phenotype? Bombay phenotype মানে হচ্ছে যখন H সাবস্টেন্স প্রেজেন্টই থাকে না তখন তাকে বলা হয় বম্বে গ্রুপ। এখানে কি হয়, এখানে ক্রোমোসোম নাম্বার 19 আমরা জানি যে H জিন প্রেজেন্ট থাকে, ক্রোমোসোম নাম্বার 19, ক্রোমোসোম নাম্বার 19 contains the H gene। তো এখন অনেকগুলো কন্ডিশন হতে পারে, ধরো এটা হচ্ছে নর্মাল জিন, ব্ল্যাক ইজ নর্মাল জিন, অ্যান্ড
দিস ইজ অলসো নর্মাল জিন। তাহলে এটাকে আমরা বলি নর্মাল মানে কি, নর্মাল আমরা বলি এটাকে বলি এইচএইচ, এর যে জেনোটাইপ সেটা হলো এইচএইচ। আবার যদি এরকম দেখি, এটা একটা নর্মাল জিন, আর এটা ধরো মিউটেটেড জিন, বা এখানে ধরো, তাহলে এটাকে তখন আমরা স্মল এইচ বলবো, আর যেটা নর্মাল জিন সেটাকে আমরা বলবো ক্যাপিটাল এইচ। তাহলে দুটোই হচ্ছে নর্মাল। তাহলে দুটো ক্ষেত্রেই হচ্ছে নর্মাল, দুটো ক্ষেত্রেই পেশেন্টের মধ্যে কোনো প্রবলেম নেই। কেন প্রবলেম নেই? কারণ এই যে জিনটা, অর্থাৎ যে জিনটা হচ্ছে, এই জিনটা হলো ডমিনেন্ট জিন, এটা ডমিনেন্ট এবং সরি রিসেসিভ জিন, দ্য স্মল এইচ ইজ রিসেসিভ জিন, সরি স্মল এইচ ইজ রিসেসিভ জিন। তাহলে যখন স্মল এইচ এবং ক্যাপিটাল এইচ কো এক্সিস্ট করছে, তখন কিন্তু ইট উইল এক্সপ্রেস দ্য ক্যারেক্টার অফ ক্যাপিটাল এইচ, অর্থাৎ তখন সেই ব্লাডটা এইচ পজিটিভ হচ্ছে, বা এ বি পজিটিভ, এ পজিটিভ, বি পজিটিভ, বি পজিটিভ হচ্ছে। কিন্তু এরকম যদি কন্ডিশন থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ক্রোমোজোমে, দুটো ক্রোমোজোমে, পেয়ার অফ ক্রোমোজোমে দুটো এইচই হচ্ছে স্মল এইচ, মানে এইচ এইচ। তাহলে কি হলো? দুটোই রিসেসিভ। তাহলে দুটো রিসেসিভ যখন থাকবে, তখন আমাদের বম্বে গ্রুপের যে ক্যারেক্টার সেটা এক্সপ্রেসড হবে। তার মানে কি, এটা হলো অটোজোমাল রিসেসিভ। অটোজোম মানে দ্য ক্রোমোজোম দ্যাট ইজ রিলেটেড টু আওয়ার অটোজোম। দু রকম ক্রোমোজোম থাকে, অটোজোম এবং সেক্স ক্রোমোজোম। তাহলে সেখানে আমার কারেক্ট আনসার হলো অটোজোমাল রিসেসিভ। কারণ যখন এই দুটো রিসেসিভ জিন একসঙ্গে থাকবে, যখন দুটো রিসেসিভ জিন কো এক্সিস্ট করবে, তখনই আমার শুধুমাত্র বম্বে ফেনোটাইপের ক্যারেক্টারিস্টিক্স এক্সপ্রেসড হবে। তো সেই জন্য এটাকে বলবো আমরা অটোজোমাল রিসেসিভ। নাও question number 21. In India, blood centers shall maintain all the records for a minimum period of 2 years, not defined 10 years and 5 years. So এটা as per the NACO guideline and as per the guideline of National Blood Transfusion Council, we have to keep the all related document for at least 5 years. তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে 5 ইয়ার্স। সমস্ত ডকুমেন্ট আমাদের 5 ইয়ার্স পর্যন্ত মেনটেন করতে হবে অ্যাকর্ডিং টু গাইডলাইন অফ NBTC and NACO. Now question number 22. For the Buffy code derived leukocyte depleted pooled platelet concentrate, what should be the platelet count to meet the quality requirement? Now there is a different procedure by which we can make platelet. তো এই ব্যাপারটা কি দেখে নেওয়া যাক। এই ব্যাপারটা কি সেটা একটুখানি ভালো করে বুঝে নেওয়া যাক, জিনিসটা অ্যাকচুয়ালি কি। তো দেখো, প্লেটলেট আমরা অনেক রকম ভাবে বানাতে পারি। তো দিস ইজ দ্য প্লেটলেট কনসেন্ট্রেট। প্লেটলেট কনসেন্ট্রেট আমরা 3 রকম ভাবে বানাতে পারি মেইনলি। একটা হচ্ছে RDP, র্যান্ডম ডোনার প্লেটলেট, SDP মানে অ্যাপারিসিস যেটাকে বলা হয়, সিঙ্গেল ডোনার প্লেটলেট, এবং প্লেটলেট ফ্রম বাফি কোড। RDPর ক্ষেত্রে যে প্লেটলেট ইল্ড আমরা পাই সেটা হচ্ছে 5 ইন্টু, মানে পার ইউনিট অফ প্লেটলেট, পার ব্যাগ অফ প্লেটলেট, the platelet yield is 5.5 into 10 to the power 10. কিন্তু আমরা চেষ্টা করবো কি, প্লেটলেট আরো বেশি, প্লেটলেট ইল্ড যেন বেশি হয়। তাহলে সেজন্য আমরা অ্যাপারিসিস করতে পারি। তো অ্যাপারিসিসে কিন্তু দেখো অনেক প্রায় 10 গুণ কাছাকাছি, মানে প্রায় 10 গুণের কাছাকাছি কিন্তু আমরা প্লেটলেট ইল্ড পাচ্ছি। তো এখানে কত হচ্ছে 3 into 10 to the power 11। আবার প্লেটলেট ফ্রম বাফি কোড, অর্থাৎ বাফি, আমরা জানি যে একটা আরবিসি কে যখন সেন্ট্রিফিউজ করছি আমরা, তখন এই বাফি কোডের মধ্যে কিন্তু প্লেটলেট থাকবে। তাহলে এই তিনটে ভাবে আমরা করতে পারি। তো বাফি কোডের ক্ষেত্রে, তাহলে কোশ্চেনটা বলছে যে বাফি কোডের ক্ষেত্রে যদি এটা বাফি কোড হয়, তাহলে প্লেটলেট ইল্ডটা কত হবে, দ্যাট মিট দ্য কোয়ালিটি রিকোয়ারমেন্ট। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে আমার অপশন নাম্বার সি, সেটা এখানে বলেছে গ্রেটার দেন 2 into 10 to the power 11. Normal red cell count by birth is 2 into 10 to the power 12 per liter, 3 into 10 to the power 10 per liter, 6 into 10 to the power 12 per liter এবং 10 into 10 to the power 10 লিটার। মানে বাড়তে কি জানি, যখন নিউবর্ন বেবি বা যখন কোনো বা নিউনেটস থাকে, সেক্ষেত্রে কি হয়, আরবিসি কাউন্ট এবং অ্যাজ ওয়েল অ্যাজ হিমোগ্লোবিন বেশি থাকে। তো এখানে হিমোগ্লোবিনের পরিমাণ, বা সরি আরবিসির পরিমাণ কত থাকে, আরবিসির পরিমাণ অ্যাপ্রক্সিমেটলি ওই 4.5 থেকে 7.0 থাকতে পারে। তাহলে এটা হলো মিলিয়ন।
মিলিয়ন মানে 10⁶ পার মাইক্রোলিটার। আমরা এইভাবে সাধারণত প্রকাশ করে থাকি, আমরা এইভাবে জিনিসগুলোকে এক্সপ্রেস করে থাকি, কিন্তু এখানে লিটার বলেছে। তাহলে 1 লিটার মানে কি? এটা অনেক সময় কনফিউশন হয় যে আমরা এতদিন ম্যাক্সিমাম মাইক্রোলিটারে করি, কিন্তু লিটারে বলেছে। লিটারে তাহলে কিভাবে কিভাবে হবে দেখে নেওয়া যাক। তাহলে 1 লিটার মানে হচ্ছে কিছুই না 10⁶ মাইক্রোলিটার। তাহলে কিছুই নয়, আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এখানে আমাদের যেহেতু লিটারে কনভার্ট করতে হবে, কিছুই নয়, জাস্ট এখানে আমরা কি করবো, 10.10 এর সঙ্গে 10⁶ গুণ করে দেবো, আর কিছুই নয়। তাহলে কত হবে, 10⁻12। তাহলে এখানে আমার কারেক্ট আনসার কোনটা হবে, 4.5 থেকে 7.0 সামথিং এরকম একটা ভ্যালু হয় নিওনেটস এর বা নিউবর্নের ক্ষেত্রে আরবিসি কাউন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট, কারণ এখানে 6 × 10⁻12 রয়েছে। ওকে, তাহলে এটা হলো কারেক্ট আনসার। নাও কোশ্চেন নাম্বার 24, in indirect Coombs test which part of the blood sample is tested, RBC, WBC, serum, all of the above? ইনডাইরেক্ট Coombs test এর ক্ষেত্রে আমরা কি ডায়াগনোসিস করি? ইনডাইরেক্ট Coombs test এর ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করি অ্যান্টিবডি দ্যাট ইজ নট বাউন্ড টু দ্য আরবিসি। তাহলে ইনডাইরেক্ট Coombs test এর ক্ষেত্রে যেমন আমি একটা এক্সাম্পল দিই, এইচডিএন এর ক্ষেত্রে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, এক্ষেত্রে আমরা কি করি, এক্ষেত্রে আমরা মাদারের ব্লাডে কোনো অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি আছে কিনা সেটাকে ডায়াগনোসিস করি। তাহলে এইচডিএন এর ক্ষেত্রে মাদারের ব্লাডে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি রয়েছে কিনা সেটাকে আমরা ডায়াগনোসিস করি। তার জন্য কি দরকার, তাহলে অ্যান্টিবডি ডায়াগনোসিস করার জন্য আমার দরকার হচ্ছে সিরাম বা প্লাজমা। সিরামকে আমরা প্রেফার করি। তো ইনডাইরেক্ট Coombs টেস্টের ক্ষেত্রে আমরা সিরাম ইউজ করব। আর যদি এটা ডাইরেক্ট Coombs টেস্ট হয়, ডাইরেক্ট Coombs টেস্টের ক্ষেত্রে আমরা ইডিটিএ ব্লাড ইউজ করব, এবং এটা বেবির। আর ইনডাইরেক্ট Coombs টেস্ট বা ইনডাইরেক্ট Coombs টেস্ট আইসিডির ক্ষেত্রে আমরা সিরাম ইউজ করব, এবং এই সিরামটা হবে মাদারের। এটা মনে রাখতে হবে। তাহলে কি হলো, ইনডাইরেক্ট Coombs টেস্ট হুইচ পার্ট অফ দ্য ব্লাড স্যাম্পল ইজ টেস্টেড, তাহলে আমার কারেক্ট আনসার হবে সিরাম, কারণ এখানে ইনডাইরেক্ট Coombs টেস্টে আমরা অ্যান্টিবডিকে ডায়াগনোসিস করছি, আর ডাইরেক্ট Coombs টেস্টে আমরা we can diagnose RBC that is coated by antibody। তাহলে ডাইরেক্ট Coombs টেস্টে আমরা এই কন্ডিশনটাকে ডিটারমাইন করি। তাহলে আমার এখানে কারেক্ট অ্যান্সার হবে সিরাম। সেই জন্য নাও কোশ্চেন নাম্বার 25, এ পজিটিভ ডিরেক্ট অ্যান্টিগ্লোবুলিন টেস্ট ইজ সিন ইন, অর্থাৎ ডাইরেক্ট Coombs টেস্ট পজিটিভ কখন হবে, হিমোলাইট ডিজিজ অফ নিউবর্ন, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, অল অফ দ্য অ্যাবভ। তাহলে একটু আগে বললাম যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ইজ নাথিং টু ডু উইথ Coombs টেস্ট। তাহলে এখানে আমার কারেক্ট অ্যান্সার হলো হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, যেখানে আমরা আরবিসি কে ডায়াগনোসিস করব, দ্যাট আরবিসি ইজ সেন্সিটাইজড বাই অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি। Now question number 26, what of the following is not a method of ABO and D blood grouping? Tube and slide test, liquid phase microplate method, column agglutination technique, এবং সিরাম ইলেক্ট্রোফোরেসিস। তো টিউব টেস্ট, স্লাইড টেস্ট আমরা জানি, লিকুইড ফেজ মাইক্রোপ্লেট মেথড এটাও আমরা জানি, সিরাম ইলেক্ট্রোফোরেসিস। আর নাও হোয়াট ইজ কলম অ্যাগ্লুটিনেশন টেস্টিং? কলম অ্যাগ্লুটিনেশন টেকনিক ইজ নাথিং বাট এ জেল কার্ড মেথড, অর্থাৎ আমরা এইভাবে জেল কার্ড মেথডে গ্রুপিং করি, সেটাকে বলা হয় কলম অ্যাগ্লুটিনেশন টেকনিক। এবং সিরাম অ্যাগ্লুটিনেশন এক্ষেত্রে কিন্তু কোনোভাবেই গ্রুপিং আমরা সিরাম অ্যাগ্লুটিনেশনে করি না, ইলেক্ট্রোফোরেসিসের মাধ্যমে আমরা ডিএনএ আরএনএ অথবা প্রোটিন মিক্সচার থেকে প্রোটিন গুলোকে সেপারেট করতে পারি। তাহলে এখানে what of the following is not, যেহেতু নট বলেছে, তাহলে এখানে আমার কারেক্ট আনসার হলো সিরাম ইলেক্ট্রোফোরেসিস। নাও সেকেন্ড কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27, এখানে বলছে পলিস্পেসিফিক অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিন সিরা কন্টেন্ট হিউম্যান আইজিজি and C3D, human IgE and C3D, human IgG or C3D, human IgM or C3D. So polyspecific anti-human globulin is the most specific reagent that can be used for diagnosis of direct Coombs test or indirect Coombs test. এখানে অ্যাকচুয়ালি দু ধরনের জিনিস থাকে, একটা থাকছে অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিন,
অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিন এটা এমন এক ধরনের গ্লোবিউলিন যেটা আইজিজি অ্যান্টিবডি, এবং দিস অ্যান্টিবডি ইজ মেড এগেনস্ট দ্য হিউম্যান গ্লোবিউলিন বা গামা গ্লোবিউলিন। ওকে, এবং আরেকটি অ্যান্টিবডি থাকে যেটিকে বলা হয় অ্যান্টি কমপ্লিমেন্ট অ্যান্টিবডি। Anti-complement antibody is a great role in case of detection of cold agglutination disease. Cold agglutination disease. The anti-complement antibody is a one type of antibody that is made against C3D complement. Okay, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে human IgG and C3D, and it is the most sensitive and most specific reagent. Which of the following causes discrepancies in ABO grouping? Cold autoagglutination and cold reacting alloantibodies, Rulex formation, in vitro bacterial contamination, and all of the above. So cold autoagglutination, cold reacting alloantibodies, all causes discrepancies. Discrepancy মানে blood grouping problem. The problem occurred during the blood grouping test. তো Rulex formation যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা একটা ব্লাডকে এবি পজিটিভ বলতে পারি, এবং ইন ভিট্রো ব্যাকটেরিয়াল কন্টামিনেশন যদি হয় সেক্ষেত্রেও আমাদের গ্রুপিং এর সমস্যা দেখা যেতে পারে। তাহলে এখানে তিনটি হলো কারেক্ট অ্যান্সার, যেখানে আমরা অ্যাকচুয়ালি ফলস অ্যাগ্লুটিনেশন পাবো। এবং এই ক্ষেত্রে কি হয়, এই ঘটনাগুলো যদি ঘটে, এই রকম ডিসক্রিপেন্সি যদি ঘটে, তখন আমরা irrespective of whatever may be the group of the blood, the result will be AB positive. তাহলে কি হবে, এটা ভুল হলো, এটা ডিসক্রিপেন্সি হলো এটা। যাই হোক, এখানে হবে all of the above. Which of the following is not a application of indirect Coombs test? Cross matching, antibody screening and identification of Heinz body, all of the above. বলছে কোনটা জন্য আমরা ইনডাইরেক্ট Coombs test করব না, বা কোনটা ইনডাইরেক্ট Coombs test কোনটার ক্ষেত্রে একেবারে অ্যাপ্লিকেবল নয়। ক্রস ম্যাচিং অবশ্যই, ইনডাইরেক্ট Coombs test অ্যাপ্লিকেবল। অ্যান্টিবডি স্ক্রিনিং এবং আইডেন্টিফিকেশন এক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট Coombs test করে থাকি। Heinz body is a different thing. Heinz body ডিক্রিজ ডিজিজ ফ্রি থাকার জন্য হয়। তাহলে এখানে আমরা হেন্স বডিকে আইডেন্টিফাই করার জন্য আমরা স্টেন করতে পারি, আমরা সুপারভাইজার স্টেন করতে পারি, কিন্তু ইনডাইরেক্ট Coombs test করব না। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি। অ্যাডভান্টেজ অফ প্রি স্টোরেজ লিউকো রিডাকশন ইজ রিডিউসেস দ্য চান্সেস অফ অল এক্সেপ্ট। অর্থাৎ লিউকো রিডাকশন যে কম্পোনেন্ট গুলো রয়েছে সেগুলোর কি কি অ্যাডভান্টেজেস রয়েছে, এবং it reduces the chance of all except febrile non-hemolytic transfusion reaction, cytomegalovirus transmission, alloimmunization, transfusion associated circulatory overload. তো আমরা লিউকো রিডাকশন ব্লাড কম্পোনেন্ট বা লিউকো ডেপ্লিটেড ব্লাড কম্পোনেন্ট কেন ইউজ করি? টু রিডিউস দ্য ডিফারেন্ট টাইপ অফ রিয়াকশন দ্যাট মে বি ইনিশিয়েটেড বাই অ্যান্টি লিউকোসাইট অ্যান্টিজেন, অ্যান্টি HLA অ্যান্টিবডি। অর্থাৎ আমরা জানি যে WBC এর গায়েতে কি থাকে, যেহেতু অ্যাজ এ বিং এ নিউক্লিয়েটেড সেল এখানে HLA অ্যান্টিজেন থাকে। কোনো কোনো ক্ষেত্রে কি হয়, আমাদের বডিতে ওই অ্যান্টিজেন গুলোর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, দ্যাট ইজ কল্ড অ্যান্টি HLA অ্যান্টিবডি। অ্যান্টি HLA অ্যান্টিবডি, হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, এবং সেখানে কি হয়, ফলে ফেব্রিল নন হিমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন হতে পারে। এবং সাইটোমেগালোভাইরাস আমাদের WBC গুলোকে এফেক্ট করে, WBC গুলোকে অ্যাটাক করে। এপস্টিন-বার ভাইরাস আমাদের WBC কে অ্যাটাক করে, ফলে সেই WBC থেকে কিন্তু এই ভাইরাসের ইনফেকশন হতে পারে। এবং অবশ্যই অ্যালোমিনেশন মানে আমার একটা WBC তোমার শরীরে চলে গেল, এবং সেখানে যদি আমার WBC এর HLA এগেইনস্ট যদি অ্যান্টিবডি থাকে, তাহলে সেখানেও কিন্তু অ্যালোমিনেশন হবে, এবং সেখানে একটা ট্রান্সমিশন রিঅ্যাকশন দেখা যেতে পারে। বাট ইট হ্যাজ নাথিং টু ডু উইথ সার্কুলেটরি ওভারলোড। সার্কুলেটরি ওভারলোড ইজ এ ডিফারেন্ট থিং। ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড সার্কুলেটরি ওভারলোড, এটা ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনকে দেখা যায়। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন হয়ে গেলে সার্কুলেটরি ওভারলোড দেখা যায়। তাহলে এখানে লিউকো ডেপ্লিটেড ব্লাড কম্পোনেন্টের সঙ্গে এটা কোনো রিলেশন নেই।
তাহলে এখানে অপশন নম্বর হবে ডি। পরের কোশ্চেন দেখে নাও চটপট। O negative FFP is not available in blood bank. Your next choice FFP of group or O positive, O negative, B negative, none of the above. অর্থাৎ একটা পেশেন্টের ব্লাড গ্রুপ হচ্ছে O নেগেটিভ, তোমার কাছে O নেগেটিভ গ্রুপের কোনো ব্লাড নেই, মানে এফএফপি নেই, তখন তোমার কি, তুমি কি করবে? তো প্রথমে আমি যদি দেখি ও পজিটিভ, তাহলে প্রথমে আমি দেখলাম ও পজিটিভ। ও পজিটিভ মানে তাহলে সবাই মনে করবে যে ও পজিটিভ দেওয়া যেতে পারে, ও পজিটিভ ক্যান বি ট্রান্সফিউজড, কিন্তু এটা মুশকিল আছে। তো আমরা যে এফএফপি গুলো ইউজ করি, সেই এফএফপি গুলোর মধ্যে কিন্তু কিছু পরিমাণে আরবিসি থেকে যায়। একটা ও পজিটিভ এফএফপি, এখানে কিন্তু দেয়ার মে বি সাম অ্যামাউন্ট অফ আরবিসি, অর্থাৎ এফএফপির মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ আরবিসি থেকে যায়। তাহলে এই আরবিসি যদি, অর্থাৎ একটা পজিটিভ আরবিসি যদি নেগেটিভ আরবিসির কাছে চলে যায়, তাহলে দেয়ার উইল বি অ্যালো ইমিউনাইজেশন, অর্থাৎ সেখানে আরএইচ অ্যান্টিবডি ডেভেলপ হবে। ফলে কি হবে? ফলে সেখানে একটা প্রবলেম দেখা যেতে পারে। নাও ইফ উই কনসিডার, এন্ড এটা মনে রাখতে হবে, এই আরএইচ অ্যান্টিজেন ইজ ইমিউনোজেনিক, এবং এই আরএইচ অ্যান্টিজেন যদি একজন ও নেগেটিভের শরীরে চলে যায়, তাহলে সেখানে কিন্তু অ্যান্টিবডি তৈরি হবে, এবং সেখানে খুব কম পরিমাণে আরবিসি দরকার পড়ে। অ্যালো ইমিউনেশন হওয়ার জন্য খুব কম পরিমাণে আরবিসি যথেষ্ট। তো কিন্তু যদি আমরা একটা এ নেগেটিভ ব্লাড দিই, একটা এ নেগেটিভ ব্লাড যদি আমরা এখানে ট্রান্সফিউজ করি, ব্লাড মানে এফএফপি, তাহলে আমরা জানি এখানে অ্যান্টি এ অ্যান্টিপি রয়েছে, ও গ্রুপের, ও নেগেটিভ গ্রুপে অ্যান্টি অ্যান্টিপি রয়েছে, এবং এ গ্রুপের মধ্যে কি রয়েছে? এখানে রয়েছে অ্যান্টি বি অ্যান্টিবডি। এবং আমি মেনে নিলাম যে এ নেগেটিভের যে এফএফপি, সেখানেও কিছু আরবিসি আর রয়েছে, কিন্তু এই আরবিসি যখন এখানে যাবে, তখন সেখানে খুব একটা বেশি প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে না, কারণ আরবিসি ভলিউম ইজ ভেরি ভেরি লো। এখানে কিন্তু কোনো অ্যালো ইমিউনেশন হবে না, এখানে জাস্ট কি হবে, ও গ্রুপের যে অ্যান্টি এ অ্যান্টিবডি গুলো, সেগুলো এর অ্যান্টিজেনের সঙ্গে রিয়াকশন করবে, এবং সেই রিয়াকশনটা খুব মাইল্ড হবে। ফলে এটাকে আমরা দিতেই পারি। তেমনি একই রকম ভাবে আমরা বি নেগেটিভও কিন্তু ট্রান্সফিউজ করতে পারি, অথবা আমরা এবি নেগেটিভও ট্রান্সফিউজ করতে পারি, ইফ ইজ অ্যাভেলেবল, ইফ ও নেগেটিভ ইজ অ্যাভেলেবল। তাহলে আমরা এ নেগেটিভও দিতে পারছি, বি নেগেটিভও দিতে পারছি, এবং এবি নেগেটিভও দিতে পারছি, এর এফএফপি আমরা এটাকে দিতে পারছি। কিন্তু পজিটিভ ব্লাড কখনই কিন্তু দেবো না, কারণ লিটিল অ্যামাউন্ট অফ আরবিসি ক্যান ইনিশিয়েট দ্য অ্যালো ইমিউনেশন প্রসেস, এবং ইট ক্যান প্রডিউস অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি। তাহলে এখানে আমরা নান অফ দ্য অ্যাবভই করবো, কারণ এখানে আমরা তিন ধরনের দিতে পারি, এ নেগেটিভ, বি নেগেটিভ এবং এবি নেগেটিভ। Now question 32, the major cross match is done by immediate spin method using patient serum and donor cell incompatibility can occur when there is a, আমরা মেজর ক্রস ম্যাচ করি। তো মেজর ক্রস ম্যাচে কি করা হয়? মেজর ক্রস ম্যাচে আমরা কি করি, রিসিপিয়েন্টের সিরাম নিই, রিসিপিয়েন্টের সিরাম নেওয়া হয় এবং ডোনরের আরবিসি নেওয়া হয়, এবং ইফ দেয়ার ইজ এ নো অ্যাগ্লুটিনেশন দেন দ্য ব্লাড ইজ সেফ টু ট্রান্সফিউজ। কিন্তু যদি মিসম্যাচ হয়, মিসম্যাচ মানে অ্যাগ্লুটিনেশন হচ্ছে, ধরো এটা অ্যাগ্লুটিনেশন হলো, কি কি কারণে হতে পারে? শুধু যে ইনকম্প্যাটেবল তা তো নয়, মিসম্যাচিং এর জন্য হতে পারে, রুলেক্স ফর্মেশনের জন্য ফলস পজিটিভ হতে পারে, এবং অবশ্যই কোল্ড অ্যান্টিবডির জন্য কিন্তু ফলস পজিটিভ হতে পারে। তাহলে এখানে অল অফ দ্য অ্যাবভ হবে। অর্থাৎ মেজর ক্রস ম্যাচের ক্ষেত্রে যদি এবিও মিসম্যাচ হয়, তাহলে তো অ্যাগ্লুটিনেশন হবেই, রুলেক্স ফর্মেশন হলে সেক্ষেত্রেও অ্যাগ্লুটিনেশন হবে, এবং কোল্ড অ্যান্টিবডি যদি সেক্ষেত্রেও কিন্তু অ্যাগ্লুটিনেশন দেখা যাবে। তো এখানে অল অফ দ্য অ্যাবভ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নাও question number 33, after issuing blood product a donor unit segment has to be retained in blood center.
it should be kept for a minimum period. Now what is the donor unit segment blood collection করার পর এই যে বড় যে পাইপটা থাকে, লম্বা যে পাইপ, অর্থাৎ যেটি পাইলট টিউব বলা হয়, তো আমরা কি করি, এগুলোকে আমরা সেগমেন্ট করি। সেগমেন্ট করি কিসের জন্য? সেগমেন্ট করে নিই, টুকরো টুকরো করে নিই। কি জন্য করি না, এর মাধ্যমে আমরা পেশেন্টের ভাইরাল যে টেস্ট গুলো রয়েছে বা ব্যাকটেরিয়াল টেস্ট বা ম্যালেরিয়া টেস্ট এগুলো করে থাকি, এবং এছাড়া যদি আমরা গ্রুপিং এবং ক্রস ম্যাচ গুলো এগুলো করে থাকি। এইবার ব্লাড কালেকশন করা হয়ে গেল। ব্লাড কালেকশন করার পর আমাদের আমরা এই টিউবটা কতদিন রাখবো, এই যে সেগমেন্ট, অর্থাৎ একটা টিউবের যে সেগমেন্ট, এই টিউবের সেগমেন্টটাকে আমরা কতদিন রাখবো, অ্যাকর্ডিং টু দ্য ন্যাকো এবং এনবিটিসি গাইডলাইন উই হ্যাভ টু কিপ ইট ফর মিনিমাম 7 days আফটার দ্য ট্রান্সফিউশন। তাহলে আমাদের একটা ব্লাড ইস্যু করার পর আমাদের এই যে পার্টটাকে রাখতে হবে কতদিন, 1 week, মিনিমাম 1 week, অ্যাকর্ডিং টু ন্যাকো এবং এনবিটিসি এটাই বলছে। নাও কোশ্চেন নাম্বার 34, which of the following are IgG type antibody, anti Duffy, anti Kell, anti D এবং all of the above? আমরা জানি নর্মাল যে ব্লাড গ্রুপ অর্থাৎ এবিও গ্রুপের এবিও সিস্টেমের ক্ষেত্রে যদি এবিও সিস্টেম হয়, তাহলে যদি এ গ্রুপ হয়, বি গ্রুপ হয়, এবং এই দুটি গ্রুপের ক্ষেত্রে আমরা যে অ্যান্টিবডি গুলো পাই সেগুলো সব হচ্ছে আইজিএম অ্যান্টিবডি, অর্থাৎ অ্যান্টি এ অ্যান্টি বি এগুলো সব হচ্ছে আইজিএম অ্যান্টিবডি। কিন্তু ও গ্রুপের ক্ষেত্রে আমরা যে অ্যান্টিবডি গুলো পাই সেগুলো কিন্তু আইজিএম ও হতে পারে এবং অনেক সময় রেয়ার কেসে আইজিজিও হতে পারে। তো এগুলো হলো মেজর গ্রুপিং এর ক্ষেত্রে। এবার যদি আমরা একটু মাইনর গ্রুপ গুলো দেখি, সব মাইনর গ্রুপ জানার দরকার নেই, যেগুলো হাইলাইট করা রয়েছে সেই হাইলাইটেড মাইনর গ্রুপগুলি দেখলে হবে। এমএনএস, পি, লুইস, কেল, ডেফি এবং কিড। তো দেখো অ্যান্টিডি অ্যান্টিবডি, অর্থাৎ অ্যান্টিডি অ্যান্টিবডি তো নর্মালি পাওয়া যায় না। যদি আরএইচ অ্যান্টিজেন আরএইচ নেগেটিভের ব্লাডের মধ্যে ইনভেট করে, তখন অ্যান্টি ডি অ্যান্টিবডি তৈরি হয়, এবং এই অ্যান্টি ডি অ্যান্টিবডি হচ্ছে কিন্তু আইজিজি। এবং ডেফি এবং কেল দেখা যাক, অ্যান্টি ডেফি এবং অ্যান্টি কেল এদের যে অ্যান্টিবডি গুলো সেগুলো কিন্তু দেখো সব আইজিজি টাইপ, অল আর আইজিজি টাইপ। তাহলে এখানে হবে কি, অল অফ দ্য অ্যাবভ। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যে অ্যান্টিবডি গুলির কথা বলা রয়েছে, এই প্রত্যেকটি অ্যান্টিবডি হচ্ছে আইজিজি টাইপ অ্যান্টিবডি। নাও কোশ্চেন নাম্বার 35, which of the following is correct regarding transfusion of whole blood in a neonates? অর্থাৎ একদম নিওনেটস নিউবর্নের ক্ষেত্রে যখন ব্লাড ট্রান্সফিউশন করা হয় তখন কি কি ফলো করা হয়, এটা গাইডলাইন রয়েছে। প্রথম অপশন বলছে মাদার স্যাম্পল ইজ রিকোয়ার্ড ফর ক্রস ম্যাচিং। If mother sample is not available, O group unit with RhD compatible with the infant can be selected. If mother sample is not available, baby group can be selected. কোনটা এখানে কারেক্ট বলছে, কোনটা এখানে কারেক্ট? প্রথম হচ্ছে নিওনেটসদের ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে মাদার গ্রুপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাদার গ্রুপ কিন্তু আমাদের কনসিডার করতে হবে, এবং ক্রস ম্যাচিং এর সময়ও কিন্তু আমাদের মাদারের ব্লাড গ্রুপ কনসিডার করতে হবে। অর্থাৎ মাদারের ব্লাড গ্রুপ সঙ্গে যদি ডোনারের ক্রস ম্যাচিং ঠিক থাকে এবং বেবির সঙ্গে ডোনারের ক্রস ম্যাচিং যদি ঠিক থাকে, তবেই আমরা কিন্তু সেটা ট্রান্সফিউজ করতে পারবো। ফলে দেখা গেল যে মাদারের যে ব্লাড গ্রুপ তার সঙ্গে ডোনারের মিসম্যাচ হলো, এবং ইররেসপেক্টিভ অফ দ্য গ্রুপ, যেমন একটা এক্সাম্পল দিলে সুবিধা হবে। ধরো নিউবর্নের ব্লাড গ্রুপ হচ্ছে এ, তাহলে এবার যদি বলছে যদি মাদারের ব্লাড গ্রুপ বি হয়, তাহলে সেই বেবিকে কোন গ্রুপ দেওয়া হবে? ও গ্রুপ দেওয়া হবে। এই অ্যালগরিদমটা ফলো করা হয়, এই অ্যালগরিদমটা আমাদের কিন্তু ফলো করতে হবে। তাহলে যখন কোনো নিউনেটসকে ব্লাড দেওয়া হচ্ছে তখন মাদারের ব্লাড গ্রুপের সঙ্গে তাকে ম্যাচ করাতে হবে, এবং মাদারের ব্লাড গ্রুপের সঙ্গে যে ব্লাডটা দেওয়া হচ্ছে তার যেন কোনো রিয়াকশন না হয় ডিউরিং দ্য ক্রস ম্যাচ। এবং নেক্সট ওয়ান ইজ, যদি মাদারের ব্লাড গ্রুপ বা মাদারের স্যাম্পল অ্যাভেলেবেল না থাকে, তখন irrespective of the group of the baby we can give
ও গ্রুপ ইউনিট উইথ RH-T ইনকম্প্যাটেবল। মানে যদি মাদারের গ্রুপ অ্যাভেলেবেল না থাকে, ধরো মাদারের গ্রুপ অ্যাভেলেবেল নেই বা মাদারের ব্লাড পাওয়া যায়নি, সেক্ষেত্রে আমরা ও গ্রুপ ট্রান্সফিউজ করব, সেটা যে কোনো ব্লাড গ্রুপই হোক না কেন বিবি। এবং 3 নম্বর হচ্ছে মাদার স্যাম্পল ইজ নট অ্যাভেলেবেল, তাহলে এই দুটো ট্রু হলো, এটা ট্রু হলো, এটা ট্রু হলো। ইফ মাদার স্যাম্পল ইজ নট অ্যাভেলেবেল বেবি গ্রুপস ক্যান বি সিলেক্ট, কখনোই নয়, এটা কিন্তু কখনোই আমরা করব না। কারণ মনে রাখতে হবে কি কি কেন কেন করা হয় না, কারণ নিওনেটাসের ক্ষেত্রে আরবিসির গায়ে যে অ্যান্টিজেন গুলো থাকে সেই অ্যান্টিজেন গুলো কিন্তু খুব উইক থাকে, ভীষণ উইকার অ্যান্টিজেন। এবং নিওনেটস এর মধ্যে যে অ্যান্টিবডি গুলো থাকে সেই অ্যান্টিবডি গুলো কিন্তু ম্যাক্সিমামই মাদারের অ্যান্টিবডি, কারণ আমরা জানি নিওনেটসদের অ্যান্টিবডি সেভাবে কিন্তু ডেভেলপমেন্ট হওয়া শুরু হয় না। তাহলে ম্যাক্সিমাম যেগুলো থাকে সেগুলো মাদারের অ্যান্টিবডি। সুতরাং বেবির ব্লাড গ্রুপ দেখে বা নিওনেটস এর ব্লাড গ্রুপ দেখে সেই ব্লাড গ্রুপই দিয়ে দেওয়া হলো, এটা কিন্তু কখনোই করা যাবে না। তাহলে এখানে আমাদের বেবির ব্লাড গ্রুপ কনসিডার করতে হবে এবং মাদারের ব্লাড গ্রুপ কনসিডার করতে হবে, এবং যদি মাদারের ব্লাড গ্রুপ অ্যাভেলেবেল না থাকে তখন আমরা সেক্ষেত্রে বেবিকে ও ব্লাড দিতে পারবো, যদি সেটা ডি কম্প্যাটেবল হয়। তাহলে এখানে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট, 1 and 2 ইজ কারেক্ট, এবং আমরা এই অ্যালগোরিদমটা ফলো করতে পারি ইন কেস অফ নিওনেটাল ব্লাড ট্রান্সফিউশন। নাও কোশ্চেন নাম্বার 36, which is the best diagnostic tool to detect HIV during window period? অর্থাৎ উইন্ডো পিরিয়ডের ক্ষেত্রে আমরা কোন টেস্টটাকে বেস্ট বলবো এইচআইভি উইন্ডো পিরিয়ডের ক্ষেত্রে? তো এইচআইভি উইন্ডো পিরিয়ডের ক্ষেত্রে অপশন কি কি রয়েছে? ভাইরাল কালচার, এলাইজা, ওয়েস্টার্ন ব্লট, আরটিপিসিআর। তো উইন্ডো পিরিয়ড মানে কি, যেখানে কোনো রকম ভাবে অ্যান্টিবডি আমরা ডিটেক্ট করতে পারবো না, এটাকে উইন্ডো পিরিয়ড বলা হয়। এবং এই উইন্ডো পিরিয়ডটা 3 উইকস থেকে আপ টু 12 উইকস পর্যন্ত হতে পারে। তো উইন্ডো পিরিয়ডে ডিটেকশন করার উপায় হচ্ছে আমরা P24 বলে একটি অ্যান্টিজেন, এটাকে বলা হয় এনভেলপ অ্যান্টিজেন, P24 অ্যান্টিজেন আমরা ডিটেকশন করতে পারি। এটা উইন্ডো পিরিয়ডে পাওয়া যেতে পারে, যদিও এর সেন্সিটিভিটি কিন্তু খুব কম, মাত্র 30%, ভীষণ কম। ব্লাড ব্যাংকিং এ বা ব্লাড ব্যাংকে যে সমস্ত এইচআইভি ডায়াগনোসিস সিস্টেম, যে সমস্ত কিটগুলো ইউজ করা হয় সেগুলো সব হচ্ছে ফোর্থ জেনারেশন কিট। ফোর্থ জেনারেশন কিট মানে কি, এই কিটের সঙ্গে আমরা এইচআইভি অ্যান্টিবডি 1-2 ডায়াগনোসিস করতে পারি, প্লাস সঙ্গে সঙ্গে P24 অ্যান্টিজেনও ধরতে পারি। কিন্তু আমি বললাম একটা কথা, যে P24 অ্যান্টিজেনের যে ডিটেকশন সেটা কিন্তু 30% সেন্সিটিভ। অর্থাৎ P24 অ্যান্টিজেন প্রেজেন্স ইজ নট as much specific as RT-PCR. তো একজন পার্সন যদি উইন্ডো পিরিয়ডে থাকে, এইচআইভি উইন্ডো পিরিয়ডে থাকে, তাহলে তার RT-PCR will always be positive irrespective of presence of P24 antigen or not. ওকে, তো তাহলে বেস্ট টেকনিক যেহেতু বলেছে, বেস্ট ডায়াগনস্টিক টুল সেটা কিন্তু হবে RT-PCR। যদিও ব্লাড ব্যাংকিং এ RT-PCR করা হয় না, যেহেতু আমাদের বেস্ট টুল বলেছে সেজন্য আমরা এখানে RT-PCRটাই চুজ করব, যদিও ফোর্থ জেনারেশন কিটে আমরা P24 অ্যান্টিজেন ডায়াগনোসিস করতে পারি। নাও কোশ্চেন নাম্বার 37, in cold agglutination syndrome direct antiglobulin test বা ড্যাট যেটাকে ডিসিটি যেটাকে বলা হয় will be positive due to the IgG plus C3d only, none of the above. Now what is cold agglutination syndrome বা what is cold agglutination disease? কোল্ড অ্যাগ্লুটিনেশন ডিজিজ মানে হচ্ছে আমাদের যে আরবিসি রয়েছে সেই আরবিসি সারফেসে কিছু প্রোটিন থাকে, সেই প্রোটিনগুলোর এগেনস্টে কিছু অ্যান্টিবডি তৈরি হয়, যেই অ্যান্টিবডি গুলো হচ্ছে আইজিএম টাইপ। এই অ্যান্টিবডি গুলো নর্মাল অবস্থায় রিঅ্যাকশন করে না, অর্থাৎ যখন টেম্পারেচার ড্রপ করে, যেমন আমাদের ল্যাবেতে রুম টেম্পারেচার কত, 22°C। এই লো টেম্পারেচারে বা এর থেকেও লো টেম্পারেচারে কি হয়, এই আইজিএম অ্যান্টিবডি গুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং এরা অ্যাগ্লুটিনেশন তৈরি করে, যেটা আমরা কোল্ড অ্যাগ্লুটিনেশন সিনড্রোমের ক্ষেত্রে দেখতে পাই। তো এখন যদি এখানে আইজিএম অ্যান্টিবডি, লেটস সাপোজ দিস ইজ দ্য আইজিএম অ্যান্টিবডি, এগুলো আইজিএম অ্যান্টিবডি গুলো ধরো বাইন্ড করেছে, তাহলে অ্যান্টিজেনের সঙ্গে যখন অ্যান্টিবডি বাইন্ড করবে তাহলে কি হবে, কমপ্লিমেন্ট
will be activated. Now complement will be activated. এবং এই কমপ্লিমেন্ট অ্যাক্টিভ হবে কেন? কারণ এখানে আইজিএম যেহেতু আরবিসির সঙ্গে বাইন্ড করবে, এবং এই কমপ্লিমেন্ট অ্যাক্টিভ হয়ে কি হবে? C3D তৈরি হবে। C3D. Now C3D will get deposited on the surface of the RBC. This is the C3D. ওকে, এবার একটা জিনিস মনে রাখতে হবে, আমরা ড্যাট টেস্ট কিভাবে করছি না, আমরা এখানে অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিন রিজেন্ট ইউজ করছি। অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিনের মধ্যে কি কি রয়েছে? আইজিজি, অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিন আইজিজি প্লাস অ্যান্টি C3D অ্যান্টিবডি। এবার এই যে অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিনের যে অ্যান্টিবডি অর্থাৎ আইজিজি অ্যান্টিবডি, ধরো এটা হলো অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিনের একটা অ্যান্টিবডি। ওকে, তাহলে এটা কার সঙ্গে বাইন্ড করবে? এইটা বাইন্ড করবে একটা আইজিজির, খুব ভালো করে শুনবে এটা, একটা আইজিজির এফসি রিজিয়নের সঙ্গে। তাহলে এটা হলো অ্যান্টি, দিস ইজ দ্য অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিন IgG type, and it will bind to the FC portion of the IgG antibody. But এখানে কোল্ড অ্যান্টিবডি হচ্ছে IgM টাইপ, তাহলে অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিন আইজিজির সঙ্গে কোনো রিয়াকশন এখানে হবে না। অনেক সময় কি হয়, যখন আমরা আরেকটা ক্ষেত্রে কি হয়, আরেকটা ক্ষেত্রে হয় কি, যখন আমরা সেল ওয়াশ করি, আমাদের কুম টেস্ট করতে হয় সেল ওয়াশ করে, সেল ওয়াশ করার সময় কি হয়, অনেক সময় কি হয়, দেখা যায় যে এই যে আইজিএম অ্যান্টিবডি গুলো এখান থেকে রিমুভড হয়ে যায়, অনেক সময় আইজিএম অ্যান্টিবডি এখান থেকে রিমুভ হয়ে যায়। তখন কি হয়, তখন কিন্তু কোনো আইজিএম অ্যান্টিবডি এখানে এই রিয়াকশনে মানে কুমস রিয়াকশনে কিন্তু কোনো রকম পার্টিসিপেট করে না। তখন কি হয়, তখন দেখো এখানে দেখানো রয়েছে ডায়াগ্রামের মাধ্যমে, এখানে যে কমপ্লিমেন্ট গুলি রয়েছে আরবিসির গায়েতে, ভালো করে দেখো, এই কমপ্লিমেন্ট গুলোর মধ্যে দুটো আরবিসির মধ্যে এইভাবে আমাদের অ্যান্টি C3D অ্যান্টিবডি যেটা, সেটাই একমাত্র রিয়াকশন করে। তাহলে এই যে অ্যাগ্লুটিনেশন হলো কোল্ড অ্যান্টিবডি সিন্ড্রোমে, যখন আমরা ডাইরেক্ট কুম টেস্ট করছি, ইট ইজ অনলি ডিউ টু দ্য C3D, নট IgM। কেন IgM নয় সেটা আমি বললাম, কারণ অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিন ডু নট reacts with IgM because of non-availability of FC portion। একটা IgM এর কিরকম দেখতে হয়, আমি যদি একটু জাস্ট একটু সিম্পলি আঁকি, তাহলে এইটা হচ্ছে একটা IgM মলিকুলের স্ট্রাকচার। তাহলে এখান থেকে তোমরা প্রশ্ন বুঝতে পারছো যে and this is the joining chain। তাহলে আমাদের এই যে অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিন রিয়াকশন করে এই পোর্শনের সঙ্গে, বাট দিস পোর্শন ইজ নট অ্যাভেলেবল ইন কেস অফ IgM। ফলে অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিনের সঙ্গে IgM এর কোনো ইন্টারাকশন হবে না। তাহলে যে ইন্টারাকশনটা হবে সেটা হচ্ছে অ্যান্টি C3D, যেটা এখানে পরিষ্কার দেখানো রয়েছে। তাহলে এখানে আমার কারেক্ট অ্যান্সার হবে কোনটা? C3D only। Now question 38, which of the following is the correct statement regarding the platelet transfusion? ABO matching not always required for platelet transfusion. Platelet do not express Rh antigen. Platelet express ABH antigen on the surface. All of the statement are correct. প্রথমে দেখানো যাক, the ABO matching is not always required for the platelet transfusion। এটা অবশ্যই কারেক্ট। সবসময় আমরা প্লেটলেটের ক্ষেত্রে ABO ম্যাচিং করি না, ঠিক আছে। ABO ম্যাচিং বলতে আমরা আমরা আমাদের ক্রস ম্যাচিং বা গ্রুপিং আমরা করি না, ক্রস ম্যাচিং করি না। Platelet do not express Rh antigen, এটা একদম 100% কারেক্ট। নাও হোয়াট অ্যাবাউট দ্য অপশন নাম্বার 3, platelet express ABH antigen on their surface। তো আমরা জানি যে ABO ব্লাড গ্রুপ সিস্টেম, অর্থাৎ যেটা মেজর ব্লাড গ্রুপ সিস্টেম, দ্যাট ইজ ABO ব্লাড গ্রুপ সিস্টেম। এই ABO ব্লাড গ্রুপ সিস্টেমে কি হয় একটু দেখে নাও। দিস ইজ দ্য ABO ব্লাড গ্রুপ সিস্টেম। তাহলে ABO ব্লাড গ্রুপ সিস্টেমের মধ্যে আমরা জানি তিন ধরনের অ্যান্টিজেন থাকে, A অ্যান্টিজেন, B অ্যান্টিজেন এবং H অ্যান্টিজেন।
এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন এবং এইচ অ্যান্টিজেন। তাহলে যেই সমস্ত পার্সন এই এবিএইচ অ্যান্টিজেন প্রেজেন্ট রয়েছে তাদের শরীরে, তারা আবার দু ধরনের হতে পারে। একটাকে বলে সিক্রিটার, আরেকজনকে বলে নন সিক্রিটার। সিক্রিটার আর একটা হচ্ছে নন সিক্রিটার। হোয়াট অ্যাবাউট আ সিক্রিটার? 80% হচ্ছে সিক্রিটার। আমাদের 80% সিক্রিটার আর 20% হচ্ছে নন সিক্রিটার। 80% সিক্রিটার বলতে 80% যাদের ব্লাড গ্রুপ, যারা এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের মধ্যে পড়ে, অর্থাৎ সব ইন্ডিভিজুয়ালকে আমরা এখানে কনসিডার করছি। এই 80% পপুলেশন ক্যান সিক্রিট দ্য এ, বি অ্যান্ড এইচ অ্যান্টিজেন। অর্থাৎ শুধুমাত্র যে তাদের আরবিসি দিয়ে আমরা এবিএইচ পাবো তা নয়, আমরা শরীরের অন্যান্য জায়গাতেও কিন্তু এবিএইচ পেতে পারি, এক্সেপ্ট ফর নার্ভাস সিস্টেম। এবিএইচ অ্যান্টিবডি শুধুমাত্র যদি সিক্রিটার হয়, যারা 80% ক্ষেত্রে সিক্রিটার, এক্ষেত্রে আমরা কিন্তু মনে রাখতে হবে শুধুমাত্র যে আরবিসি সার্ফেসের গায়ে এবিএইচ অ্যান্টিজেন পাবো তা নয়, আমরা অন্যান্য সেল বা অন্যান্য জায়গাও কিন্তু এবিএইচ অ্যান্টিজেন পেতে পারি, কিন্তু এক্সেপ্ট ফর নার্ভাস সিস্টেম। কিন্তু যারা নন সিক্রিটার 20% ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে তাদের শুধুমাত্র আরবিসি তেই আমরা এবিএইচ অ্যান্টিজেন পাবো, অন্য কোথাও পাবো না। এদেরকে বলে নন সিক্রিটার। তাহলে যদি আমরা প্লেটলেট কনসিডার করি, তাহলে প্লেটলেটেও কিন্তু এবিএইচ অ্যান্টিজেনের এক্সপ্রেশন দেখা যায়, এবং যদি সেটা তারা সিক্রিটার হয়, 80% সিক্রিটার মানে যদি আমার ব্লাড গ্রুপ এ হয় বা তোমার ব্লাড গ্রুপ বি হয়, তাহলে তোমার ব্লাড গ্রুপেও প্লেটলেটের গায়েও কিন্তু এইচ অ্যান্টিজেন বা বি অ্যান্টিজেন রয়েছে, এবং আমার ব্লাড গ্রুপ যদি এ গ্রুপ হয়, আমার প্লেটলেটের গায়েও কিন্তু এ অ্যান্টিজেন অথবা এইচ অ্যান্টিজেন রয়েছে। তাহলে এখানে অল অফ দ্য অ্যাবভ ইজ দ্য কারেক্ট। নাও কোশ্চেন নাম্বার 39, মোস্ট কমনলি ইউজড hemolytic disease of fetus newborn is, most common cause of hemolytic disease of fetus and newborn is ABO incompatibility between fetus and mother, RSD incompatibility between mother and fetus, anti-C antibody in mother, anti-E antibody in mother। অর্থাৎ এসডিএন এর ক্ষেত্রে কোনটা সব থেকে কমন আমাকে জানতে চাইছে। নাও হোয়াট ইজ এইচডিএন ডিজিজ? এইচডিএন ডিজিজ দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। আরএইচ ইনকম্প্যাটিবিলিটি অর্থাৎ কি হয়, যদি মাদারের ব্লাড গ্রুপ আরএইচ নেগেটিভ হয় এবং বেবির ব্লাড গ্রুপ যদি আরএইচ পজিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আরএইচ ইনকম্প্যাটিবিলিটির মাধ্যমে আমরা দেখতে পাই যে কিভাবে হিমোলাইট ডিজিজ অফ নিউবর্ন হয়। হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন জানতে গেলে আমাদের চ্যানেলের যে ভিডিও রয়েছে, সেই ভিডিওতে তোমার সার্চ করলে দেখতে পাবে যে হোয়াট ইজ হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। তো এটা একটা কারণ। সেকেন্ড কজ হচ্ছে, আরেকটা কারণে হতে পারে, সেটা হচ্ছে যদি মাদারের ব্লাড গ্রুপ ও হয়। এবার বলছি আমি এবিও ইনকম্প্যাটিবিলিটি। মাদারের ব্লাড গ্রুপ যদি ও হয় এন্ড বেবি ব্লাড গ্রুপ যদি এ বা বি বা এবি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন দেখা যায়। দ্যাট ইজ ডিউ টু দ্য এবিও ইনকম্প্যাটিবিলিটি বিটুইন ফিটাস এন্ড মাদার। কি হয় অ্যাকচুয়ালি, মাদারের ব্লাড গ্রুপ ও ব্লাড গ্রুপ মানে হচ্ছে এখানে আমাদের সিরামে কি অ্যান্টিবডি থাকবে, অ্যান্টি এ এবং অ্যান্টি বি থাকবে। তো অনেক সময় কি হয়, ও গ্রুপের ক্ষেত্রে এই যে অ্যান্টি এ এবং অ্যান্টি বি, এর অনেক সময় আইজিএ আইজিজি টাইপ হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আইজিএম হয়, কিন্তু অনেক সময় আইজিজি হতে পারে। এবং বিং এ ভেরি টাইনি অ্যান্টিবডি অ্যাজ কম্পেয়ার টু IgM antibody, it can crosses the placenta and it will attaches with the A antigen or B antigen, and it will causes, and it will active the complement system, and it will causes the hemolytic disease of newborn। কিন্তু এর ক্ষেত্রে এটার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি এবং এটা সব থেকে বেশি সিভিয়ার হয়। অর্থাৎ RH ইনডিউসড hemolytic disease of newborn এটা বেশি সিভিয়ার হয়, কিন্তু এবিওটা অতটা সিভিয়ার হয় না এবং খুব কম অ্যামাউন্টে দেখা যায়। তো মোস্ট কমন হচ্ছে কোনটা, RHD। তারপর 40, কোশ্চেন নাম্বার 40, how much ml of CPDA used in 350 ml of whole blood? এটা তোমরা সবাই জানো, এটা হবে 49।
তাহলে 350 ব্লাডের ক্ষেত্রে আমরা 350 ml হোল ব্লাডের ক্ষেত্রে আমরা সিপিডি ইউজ করব 49 ml, আর যদি এটা 450 ml হয় তাহলে আমরা ইউজ করব 63 ml। নাও কোশ্চেন নাম্বার 41, which one of the following developed the blood bank? ব্লাড ব্যাংক কে তৈরি করেছিলেন? আলেকজান্ডার, গডফ্রয়, স্যার চার্লস রিচার্ড ড্রিউ, স্যার জনস বিগিনস এবং লুইস ব্যাট। তাহলে স্যার চার্লস রিচার্ড ড্রিউ ইনি ব্লাড ব্যাংক প্রথম তৈরি করেছিলেন। Question number 42, during blood donation the removal of blood component is called cytospresis, plasma apheresis, leukapheresis। তাহলে ব্লাড ডোনেশন করার সময় যদি আমরা ব্লাড কম্পোনেন্ট রিমুভ করে দিই তাহলে সেটাকে কি বলা হয়? অর্থাৎ আমার দরকার প্লেটলেট, আমি শুধুমাত্র প্লেটলেটটাকে নিলাম, বাকি কম্পোনেন্ট গুলোকে রিটার্ন করে দিলাম, এই যে প্রসেস এটাকে বলে অ্যাফেরেসিস। যদি এটা প্লাজমার ক্ষেত্রে হয় তাহলে সেটা প্লাজমা অ্যাফেরেসিস, যদি সেটা প্লেটলেটের ক্ষেত্রে হয় সেটা প্লেটেড অ্যাফেরেসিস, যদি সেটা ডাব্লিউবিসি হয় তাহলে সেটা লিউকোঅ্যাফেরেসিস। এই হচ্ছে ব্যাপার। ডিউরিং দ্য ব্লাড ডোনেশন দ্য রিমুভাল অফ ব্লাড কম্পোনেন্ট ইজ কল্ড। ডিউরিং দ্য ব্লাড ডোনেশন এই কথাটা খুব ইম্পর্টেন্ট, নট আফটার দ্য ব্লাড ডোনেশন। আফটার দ্য ব্লাড ডোনেশন হলে সেটা অ্যাফেরেসিস বলে না, সেটা বলে কম্পোনেন্ট সেপারেশন, বাট অ্যাফেরেসিস takes place during the blood donation. Okay, the lower limit of the hemoglobin in female blood donor is 10.5, 12.5, 13.8, 14.2. তো সবার জানা একটা কোশ্চেন 12.5। Question number 44, the disease cannot be transmitted through the transfusion of the blood is hepatitis B, AIDS, cancer এবং ম্যালেরিয়া। হেপাটাইটিস বি, এইডস, ম্যালেরিয়া এগুলো সবই কিন্তু ট্রান্সফিউশনের মাধ্যমে ছড়াতে পারে। ক্যান্সার কিন্তু ক্যান নট বি ট্রান্সমিটেড বাই দ্য ব্লাড ট্রান্সফিউশন। তাহলে এখানে ক্যান্সার হলো কারেক্ট অ্যান্সার, 44 এর 3 হলো কারেক্ট অ্যান্সার। নাও মুভ টু দ্য 45 নম্বর কোশ্চেন, রেড সেল ক্যান বি ফ্রোজেন এন্ড স্টোরড আপ টু 10 ইয়ার্স, 5 ইয়ার্স, 7 ইয়ার্স, 8 ইয়ার্স। রেড সেলকে আমরা এটাকে বলা হয় ফ্রোজেন আরবিসি। এই ফ্রোজেন আরবিসির সঙ্গে আমরা অ্যাকচুয়ালি কি মেশাই? গ্লিসারল মেশাই। এই গ্লিসারল এবং প্রিজারভেটিভ মিশিয়ে এটাকে আমরা 10 ইয়ার্স সংরক্ষণ করতে পারি at -65 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হলো 10 ইয়ার্স। Question number 46, immunological reaction of blood transfusion include all except allergy, anaphylactic, leak agglutination, circulatory overload. All are related to immunological reaction. Allergy, that is mediated by IgG antibody, it is immunological reaction. Anaphylaxis, it is also mediated by antibody. And leak agglutinin, এটাও হচ্ছে অ্যান্টিবডি। অ্যাগ্লুটিনিন রয়েছে মানে it is obviously related to immunological reaction, but circulatory overload is not related to immunological reaction। তাহলে এখানে circulatory overload হলো correct answer। Question number 47, the common blood group among these are AB negative, B positive, A negative, AB positive। সবথেকে কমন যে ব্লাড গ্রুপ, মোস্ট কমন ব্লাড গ্রুপ হলো বি পজিটিভ among them, but in India most common blood group is O positive। ঠিক আছে, and among the option the more rare group is AB negative। তাহলে এখানে হলো B positive। Now question number 48, the coagulation factor are not stable at low freezing point except কোন not except, অর্থাৎ কোন কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো লো ফ্রিজিং পয়েন্টে স্টেবল নয়? ফ্যাক্টর নাম্বার 5 and 8, ফ্যাক্টর নাম্বার 9, 10, ফ্যাক্টর নাম্বার 4 and 5, ফ্যাক্টর নাম্বার 2। এখানে কারেক্ট অ্যান্সার হবে ফ্যাক্টর নাম্বার 5 and 8। These factors are not stable at low freezing point. Okay. Question number 49, which of the following is the least likely complication after massive blood transfusion? Massive blood transfusion মানে যখন হিউজ অ্যামাউন্টে ব্লাড দেওয়া হয়, অর্থাৎ 20 units when a person receive
20 unit PRBC or 10 unit whole blood, then it is termed as massive transfusion. তো কি কি দেখা যায়? হাইপোক্যালিমিয়া, সাইটোটক্সিসিটি, হাইপোথার্মিয়া এবং মেটাবলিক অ্যাসিডোসিস। প্রথম কথা হচ্ছে, যদি ম্যাসিভ ট্রান্সফিউশন হয় তাহলে কি হয়? আমাদের ব্লাডের পিএইচ ইনক্রিজ করে, পিএইচ ডাউন হয়ে যায়, মানে দিস কজেস অ্যাসিডোসিস। অত্যধিক পরিমাণে সাইটেট যদি আমাদের ব্লাডে যায় তাহলে সেটা সাইটেট টক্সিসিটি তৈরি করতে পারে এবং অবশ্যই হাইপার ক্যালিমিয়া তৈরি করতে পারে। হাইপার ক্যালিমিয়া মানে যখন পটাশিয়ামের ভ্যালু বেড়ে যায়। পটাশিয়াম এটা ইন্ট্রাসেলুলার একটা ইলেকট্রোলাইট। অত্যধিক পরিমাণে যখন ব্লাড দেওয়া হবে তখন কি হবে? পটাশিয়াম ভ্যালু বেড়ে যাবে, ইট লিডস টু দা হাইপার ক্যালিমিয়া। কারেক্ট অ্যান্সার হবে হাইপোথার্মিয়া। কারণ যখন ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন হয় তখন কিন্তু হাইপারথার্মিয়া বা ফিভার দেখা যায়। তাহলে মে কজ ফিভার, আর এখানে হাইপোথার্মিয়া রয়েছে। তাহলে ইট ইজ দ্য নট hypothermia is not the complication after massive blood transfusion. আজকের সেশনের লাস্ট কোশ্চেন, which of the following investigation should be done immediately to best confirm a non-matched blood transfusion reaction? অর্থাৎ একটা নন ম্যাচ ব্লাড ট্রান্সফিউশন রিঅ্যাকশন আমরা কিভাবে কনফার্ম করতে পারি? তাহলে নন ম্যাচ ব্লাড ট্রান্সফিউশন মানে কি? নিশ্চয়ই এখানে এই ধরনের কন্ডিশন হয়েছে। কি ধরনের কন্ডিশন? RBC will react with antigen. নিশ্চয়ই এরকম ধরনের ঘটনা ঘটেছে। Which of the following investigation should be done immediately to best confirm the non-matched blood transfusion reaction? Indirect Coombs test, direct Coombs test, antibody in patient serum, antibody in donor serum. তাহলে নন ম্যাচ ব্লাড ট্রান্সফিউশন মানে হচ্ছে this is the RBC of donor, let's suppose, and this is the antibody of recipient. তাহলে কি হলো? RBC will be coated by the antibody of recipient. তাহলে it will causes the non-match blood transfusion reaction. এবার এটাকে আমাকে কনফার্ম করতে হবে। কিভাবে কনফার্ম করব? না, these RBC are subjected to direct Coombs test. It will subjected to direct Coombs test. তাহলে আমি বলেছিলাম ডাইরেক্ট Coombs test কখন করব? আমরা সেই RBC কে ডায়াগনোসিস করার জন্য করব that will be sensitized or coated by antibody. তাহলে এখানে আমরা ডাইরেক্ট Coombs test করব। তাহলে আজকে আমি টোটাল 50 কোশ্চেন নিয়ে ডিসকাস করলাম। এরকম আরো 50 কোশ্চেন আমরা সেকেন্ড পরে ডিসকাস করব। তো আজকের সেশনটা তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। সিআরির জন্য আমরা চেষ্টা করছি প্রতিদিনই কোনো না কোনো স্পেশাল টপিক নিয়ে ভিডিও আপলোড করতে। তোমাদের আর কি কি টপিক দরকার বা আর কি কি টপিকের উপর এমসিকিউ ক্লাস দরকার আমাদের সেটা কমেন্টে জানাও, এবং অবশ্যই আমাদের সাপোর্ট করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে তোমাদের বন্ধুদের সঙ্গে। সো স্টে টিউন টু আস। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।